আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহু। আমি আজ আপনাদের সামনে রিসার্চ সম্পর্কে একটু বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়ামা তৌফিকে ইল্লা বিল্লাহ। রিসার্চ শব্দটি একটি ইংরেজি শব্দ। এই শব্দটি এসেছে ফ্রেঞ্চ শব্দ থেকে। ফ্রেঞ্চ রি এবং সার্সি এই দুইটি শব্দ থেকে এসেছে ইংলিশে রিসার্চ। এর প্রিফিক্স হচ্ছে আপনার রি শব্দের অর্থটা হচ্ছে এগেইন, টু এগেন অ্যান্ড এগেন বা পুনরায়, বারবার। আর সার্চ এটা একটা হচ্ছে ভার্ব। সার্চ মানে হচ্ছে অনুসন্ধান করা বা খোঁজা বা ইনভেস্টিগেশন করা। সুতরাং রি এবং সার্চ এই দুইটি সিলেবলস মিলে একত্রে রিসার্চ শব্দটি হয়েছে। এটা একটি নাউন। রিসার্চ শব্দের অর্থ হচ্ছে গবেষণা। তো রিসার্চের আমরা শাব্দিক অর্থ যদি খেয়াল করি তাহলে দেখব যে পুনরায় খোঁজা বা পুনরায় তদন্ত করা। টু সার্চ এগেন, রি মিনস এগেইন, সার্চ মিনস খোঁজা। অর্থাৎ গবেষণা শব্দের অর্থটা হচ্ছে টু সার্চ এগেইন, পুনরায় খোঁজা বা পুনরায় তদন্ত করা। এটা হচ্ছে শাব্দিক অর্থ। এই রিসার্চের এই শব্দটি এসেছে ফ্রেঞ্চ ওয়ার্ড থেকে, রি এবং সার্সি এই দুইটি থেকে এসেছে রিসার্চ। এটা হলো আমরা শাব্দিক অর্থ দেখলাম। তাহলে রিসার্চের শাব্দিক অর্থ হচ্ছে গবেষণা, এটা একটি নাউন। এখন রিসার্চ বা গবেষণাটা কি? গবেষণা হচ্ছে রিসার্চ ইজ পারফর্মিং এ মেথোডোলজিক্যাল স্টাডি ইন অর্ডার টু অ্যান্সার এ স্পেসিফিক কোয়েশ্চেন অর প্রুভ এ হাইপোথিসিস। অর্থাৎ এটার শাব্দিক অর্থ যদি আমরা করি এই সেন্টেন্সটি তাহলে বুঝবো রিসার্চ ইজ পারফর্মিং এ মেথোডোলজিক্যাল স্টাডি, একটা পদ্ধতিগতভাবে একটা স্টাডি করা বা গবেষণা স্টাডি করা ইন অর্ডার টু আনসার, কী উদ্দেশ্যে? একটা প্রশ্নের উত্তর দেওয়ার উদ্দেশ্যে। ফর হোয়াট? এ স্পেসিফিক কোশ্চেন, একটা নির্দিষ্ট কোশ্চেনের উত্তর দেওয়ার জন্য একটা পদ্ধতিগতভাবে একটা স্টাডি করা। অর প্রুভ এ হাইপোথিসিস, অথবা একটা অনুমানকে প্রমাণ করা। এখন হাইপোথিসিস এই শব্দটির অর্থটা কি? হাইপোথিসিস হচ্ছে অনুমান করা বা অনুমান। A hypothesis is a tentative answer to a research problem expressed in the form of a relation between independent and dependent variables. অর্থাৎ অনুমান করা যে হাইপোথিসিস হচ্ছে একটা টেন্টেটিভ আনসার, একটা টেন্টেটিভ উত্তর। টেন্টেটিভ মানে আনুমানিক উত্তর। টু এ রিসার্চ প্রবলেম, একটা গবেষণার সমস্যার যে একটা আনুমানিক একটা উত্তর, যেটা কি করে? এক্সপ্রেসড ইন দ্য ফর্ম অফ এ রিলেশন বিটুইন ইন্ডিপেন্ডেন্ট অ্যান্ড ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, যেটা প্রকাশ করে একটা সম্পর্ক, একটা গবেষণার স্বাধীন ভেরিয়েবল এবং অধীন ভেরিয়েবলের মধ্যে একটা রিলেশনশিপ ডেভেলপ করার জন্য চেষ্টা করে। হাইপোথিসিসটাকে আমরা উদাহরণ দিয়ে বলতে পারি, ধরেন একটা বাসায়, আপনার বাসায় কারেন্ট নেই কিন্তু পার্শ্ববর্তী বাসায় দেখছেন আপনি আলো জ্বলছে, তাহলে আপনি এখানে হাইপোথিসিস বা অনুমান করতে পারেন যে পার্শ্ববর্তী বাসায় হয়তো মোমবাতি জ্বালানো হয়েছে, অথবা সেখানে সোলার ইলেকট্রিসিটি আছে, অথবা সেখানে আইপিএস বা আছে যেটার মাধ্যমে পাওয়ার সাপ্লাই হচ্ছে। তাহলে আমরা অনুমান করি যদি সেই বাসায় বিকল্প কোনো এনার্জি সোর্স রয়েছে যেখান থেকে লাইট জ্বলছে। আমরা যদি বাসায় যাই, আমরা যদি দেখি সেই বাসায় সোলার এনার্জির মাধ্যমে লাইট জ্বালানো হচ্ছে অথবা আইপিএসের মাধ্যমে লাইট জ্বালানো হচ্ছে, আমরা যদি দেখি হ্যাঁ ওখানে আইপিএস রয়েছে যার কারণে আমাদের সেই বাসায় বিদ্যুৎ আছে, আমাদের বাসায় নেই, তাহলে আমরা যেটা অনুমান করলাম বা হাইপোথিসিস করলাম কি তিনটার মধ্যে যে কোনো একটা আমরা পেয়ে গেলাম যে বাসাটায় আইপিএস রয়েছে। সুতরাং এটা হচ্ছে হাইপোথিসিস বা অনুমান করা। তাহলে অনুমানটা এখানে আমি ক্লিয়ার করার চেষ্টা করলাম। তো এখানে রিসার্চ, আমরা রিসার্চটাকে আরেকভাবে বলতে পারি যে রিসার্চ ইজ কনসার্নড উইথ collecting and analyzing data systematically to help solve problems that concern us. এটা কি হচ্ছে? আরেকটাভাবে আমরা রিসার্চকে বলতে পারি যে গবেষণা হচ্ছে একটা কনসার্নড উইথ কালেক্টিং অ্যান্ড অ্যানালাইজিং ডাটা বা ইনফরমেশন সংগ্রহ করা এবং এটাকে বিশ্লেষণ করা। কিভাবে? সিস্টেমেটিক্যালি, পদ্ধতিগতভাবে, একটার পর একটা সিস্টেমেটিক্যালি কী করার জন্য? টু হেল্প সলভ প্রবলেমস দ্যাট কনসার্ন আস, একটা প্রবলেমকে সমাধান করার জন্য যেটা আমাদেরকে কনসার্ন, যেটার বিষয়ে আমরা উদ্বিগ্ন। তাহলে এইটাই হচ্ছে রিসার্চ। যেমন আমি একটা উদাহরণ দিয়ে বলতে পারি যে বর্তমান পৃথিবীতে
একটা সবচেয়ে বড় সমস্যা হিসেবে দেখা দিয়েছে কোভিড-19 ভাইরাস, করোনা ভাইরাস যেটাকে বলা হয়। 2019 সালে চীনের উহান প্রদেশে এই করোনা ভাইরাসের আঘাতে অনেক মানুষ মারা যায়। তো প্রথমে দেখা গেল যে মানুষ কেন মারা যাচ্ছে সেটার গবেষণা করে প্রথমে বিজ্ঞানীরা কোনো কিছু বলতে পারে নাই। পরে আস্তে আস্তে তারা দেখলেন কোভিড-19 ভাইরাস নামের একটা ভাইরাস, যেটার সংক্রমণে চীনের উহান প্রদেশে অনেক মানুষ মারা গিয়েছে। প্রথমত তারা এটা বলতে পারেন না এটার উত্তর কি, কেন মানুষ মারা যাচ্ছে, অনেক মানুষ মারা যাচ্ছে, হোয়াই। কিন্তু সায়েন্টিস্ট বা বৈজ্ঞানিকরা গবেষণা করে দেখলেন যে এক ধরনের ভাইরাস রয়েছে, সেই ভাইরাসটার আক্রমণে মানুষ মারা যাচ্ছে। তো এটাই হচ্ছে যে প্রকৃত যে গবেষণাটা কি, গবেষণা হচ্ছে একটা প্রকৃত সত্য উদ্ঘাটন করার জন্য একটা অনুসন্ধান করা বা তদন্ত করা। তো প্রথমত বিজ্ঞানীরা কারণ খুঁজে পায় নাই, পরবর্তীতে দেখা গেল যে করোনা ভাইরাসের কারণে অনেক মানুষ মারা যাচ্ছে। তো এটাই হচ্ছে গবেষণা, যে কোনো একটা বিষয়ে সমস্যা হয়েছে, সেই সমস্যা সমাধান করার জন্য আমরা সিস্টেমেটিকভাবে অথবা সায়েন্টিফিকভাবে অথবা মেথোডোলজিক্যালি আমরা যদি কোনো স্টাডি করি, সেটার কারণটা আমরা বের করতে পারি বা প্রবলেমের সলিউশন যদি বের করতে পারি, এটাই হচ্ছে রিসার্চ। বা এটাকে অবশ্যই হতে হবে সিস্টেমেটিক্যালি অথবা বৈজ্ঞানিকভাবে অথবা মেথোডোলজিক্যালি হতে হবে। তো গবেষণা একটা কোনো সমস্যার সমাধানের জন্য করা হতে পারে, অথবা একজন একটা গবেষণা করেছেন, তার গবেষণাটাকে আমরা ভেরিফাই বা জাস্টিফাই করার জন্য গবেষণা হতে পারে। ধরেন একজন ব্যক্তি একটি ওষুধ আবিষ্কার করলো বা একটা ভ্যাকসিন তৈরি করলো, সেটার কার্যকারিতা কতটুকু সেটা টেস্ট করার জন্য বা পরীক্ষা করার জন্য আমরা যদি অনুসন্ধান করি বা তদন্ত করি, সেটাও এক ধরনের গবেষণা হতে পারে। সুতরাং গবেষণা একটা জ্ঞানের ক্ষেত্রে একটা নতুন জ্ঞানের জগতে একটা নতুন জ্ঞান তৈরি করার জন্য হতে পারে, অথবা একটা জ্ঞান যেটা একজন ব্যক্তি আবিষ্কার করলেন সেটার জ্ঞানটা কতটুকু সঠিক সেটাকে তদন্ত করার জন্য গবেষণা হতে পারে। তো এখানে যেটা বলা হচ্ছিল, যে আমি আরেকবার বলছি, যে রিসার্চ ইজ কনসার্নড উইথ কালেক্টিং অ্যান্ড অ্যানালাইজিং ডেটা সিস্টেমেটিক্যালি টু হেল্প সলভ প্রবলেমস দ্যাট কনসার্ন আস। একটা হচ্ছে একটা যেই সমস্যা আমাদেরকে খুব ভোগাচ্ছে, সেই সমস্যার সমাধান করার জন্য আমরা পদ্ধতিগতভাবে ডাটা কালেকশন করা এবং সেই ডাটাকে অ্যানালাইসিস করে আমরা যদি কোনো একটা সত্য ঘটনা বা কারণ খুঁজে পাই, সেটাই হচ্ছে গবেষণা। এখন বিভিন্ন বিজ্ঞানী বা বিভিন্ন দার্শনিক এই রিসার্চের সংজ্ঞা দিয়েছেন। তো তাদের সংজ্ঞাটা আমরা একটু দেখার চেষ্টা করব। ম্যারি ই ম্যাকডোনাল্ড নামের একজন ব্যক্তি 1960 সালে রিসার্চ সম্পর্কে একটা সংজ্ঞা দিয়েছেন, খুব সুন্দর সংজ্ঞা, এটা খুবই গ্রহণযোগ্য একটা সংজ্ঞা। তার সংজ্ঞাটা আমরা একটু পর্যবেক্ষণ করার চেষ্টা করব। অ্যাকর্ডিং টু ম্যারি ই ম্যাকডোনাল্ড, রিসার্চ মে বি ডিফাইন্ড অ্যাজ এ সিস্টেমেটিক ইনভেস্টিগেশন intended to add to available knowledge in a form that is communicable and verifiable. ম্যারি ই ম্যাকডোনাল্ড রিসার্চের সংজ্ঞা দিদিকে বলেছেন যে রিসার্চটা কি, রিসার্চ মে বি ডিফাইন্ড, রিসার্চকে সংজ্ঞায়িত করা যেতে পারে অ্যাজ এ সিস্টেমেটিক ইনভেস্টিগেশন, একটা পদ্ধতিগতভাবে তদন্ত করা। কিসের জন্য? ইন্টেন্ডেড টু অ্যাড, একটা ইচ্ছা নিয়ে যে কিছু যোগ করার জন্য, টু অ্যাভেলেবল নলেজ, একটা জ্ঞানের জগতে একটা গ্রহণযোগ্য বা বোধগম্যযোগ্য একটা জ্ঞান আবিষ্কার করা। কীভাবে সেটা, সেই জ্ঞানটা কী হবে? ইন এ ফর্ম, একটা প্রক্রিয়ার মাধ্যমে বা একটা ধরন, সেটা কী হবে? দ্যাট ইজ কমিউনিকেবল অ্যান্ড ভেরিফিয়েবল, সেই জ্ঞানটা অবশ্যই হতে হবে যাচাইযোগ্য এবং সেটাকে অনুধাবনযোগ্য হতে হবে। তাহলে আমরা ম্যারি ম্যাকডোনাল্ডের সংজ্ঞা অনুযায়ী আমরা বলতে পারি রিসার্চ এমন একটা তদন্ত যেটার জ্ঞানের জগতে জ্ঞান যোগ করার জন্য, যেটা একটা পদ্ধতিগতভাবে একটা তদন্ত করা সিস্টেমেটিকভাবে ইন এ ফর্ম, সেই জ্ঞানটাকে অবশ্যই কী হতে হবে? অবশ্যই যাচাইযোগ্য হতে হবে এবং বোধগম্য হতে হবে। আপনি একটা জ্ঞান তৈরি করলেন, কিন্তু সেটা মানুষ বুঝবে না, আরেকজন সেটা যাচাই করতে পারবে না, বা আরেকজন মানুষের কাছে সেটা বোধগম্য যদি না হয়, বা আপনি একটা জ্ঞান অর্জন করলেন কিন্তু অন্য মানুষ বুঝলো না, তাহলে এটাকে আমরা রিসার্চ, সেই জ্ঞানটাকে যে আমরা অ্যাড করলাম সেটাকে আমরা রিসার্চ বলবো না। আপনি যেটা থিওরি বা আপনি একটা ফর্মুলা আবিষ্কার করলেন, সেটা অবশ্যই আরেকজন সেটাকে পরীক্ষা করে যাতে সত্যতা পায়, এটার বাস্তবতা পায় বা ফ্যাক্ট পায়, বা এটাকে তারা জাস্টিফাই করতে পারে, সেটাকে বলা হচ্ছে রিসার্চ। তো এখন আমরা রাইকার্ড এম গ্রিনেল 1997 সালে একটা রিসার্চের সংজ্ঞা দিয়েছেন, তার সংজ্ঞাটা এখন আমরা বোঝার চেষ্টা করব। তো উনি বলেছেন, রাইকার্ড এম গ্রিনেল 1997 সালে বলেছেন যে রিসার্চ ইজ এ স্ট্রাকচার্ড ইনকোয়ারি দ্যাট ইউটিলাইজেস অ্যাকসেপ্টেবল সায়েন্টিফিক মেথোডোলজি টু সলভ প্রবলেমস অ্যান্ড ক্রিয়েটস নিউ নলেজ দ্যাট ইজ
জেনারেলি অ্যাপ্লিকেবল। অর্থাৎ রাইকার্ড এম গ্রিনেল 1997 সালে বলেছেন যে রিসার্চটা কি, রিসার্চ ইজ এ স্ট্রাকচার্ড ইনকোয়ারি, একটা ইনকোয়ারি, সেটা কি স্ট্রাকচার্ড মানে খুব পদ্ধতিগতভাবে বা সুশৃঙ্খলভাবে একটা ইনকোয়ারি, সেটা কি দ্যাট ইউটিলাইজেস অ্যাকসেপ্টেবল সায়েন্টিফিক মেথোডোলজি, সেটা কি করে, এটা ব্যবহার করে কি গ্রহণযোগ্য একটা বৈজ্ঞানিক পদ্ধতি, ফর হোয়াট টু সলভ প্রবলেমস একটা সমস্যাকে সমাধান করার জন্য, অ্যান্ড ক্রিয়েটস নিউ নলেজ এবং নতুন জ্ঞান তৈরি করার জন্য, দ্যাট ইজ জেনারেলি অ্যাপ্লিকেবল, যে জ্ঞানটাকে সাধারণত আমরা অ্যাপ্লিকেবল বা এটাকে প্রয়োগ করতে পারবো। তাহলে গ্রিনেলের সংজ্ঞা মতে যে রিসার্চ একটা পদ্ধতিগত একটা সুশৃঙ্খল ইনকোয়ারি, যেটা ইউটিলাইজ ব্যবহার করে আমরা গ্রহণযোগ্য বৈজ্ঞানিক পদ্ধতি অ্যাপ্লাই করে আমরা একটা সমস্যার সমাধান করতে পারবো এবং একটা নতুন নলেজ একটা তৈরি করতে পারবো। যেই নলেজটা কি হবে, সাধারণত ব্যবহারযোগ্য হবে। নলেজ একটা তৈরি করতে হবে, সেই নলেজটাকে ব্যবহারযোগ্য হবে। আপনি একটা জ্ঞান তৈরি করলেন, একটা নতুন জ্ঞান হতে পারে, সেটাকে অবশ্যই কি হতে হবে, সেটাকে অবশ্যই অ্যাপ্লিকেবল, অর্থাৎ সেই জ্ঞানটা প্রয়োগ করে মানুষের ব্যবহার উপযোগী হতে হবে। এটাই রাইকার্ড এম গ্রিনেল বলার চেষ্টা করেছেন। আবার আরেকটা ডেফিনেশন আমরা রিসার্চের দিতে পারি যে OECD, অর্গানাইজেশন ফর ইকোনমিক কোঅপারেশন অ্যান্ড ডেভেলপমেন্ট, রিসার্চের একটা সংজ্ঞা প্রদান করেছেন, একটা আন্তর্জাতিক সংস্থা, ইউনাইটেড নেশনের অন্তর্ভুক্ত OECD একটা আন্তর্জাতিক সংস্থা। তারা কি বলেছেন যে হোয়াট ইজ রিসার্চ, তারা বলতে চেয়েছেন অ্যানি ক্রিয়েটিভ সিস্টেমেটিক অ্যাক্টিভিটি undertaken in order to increase the stock of knowledge, including knowledge of man, culture and society, and the use of this knowledge to devise new applications. অর্থাৎ ওইসিডির মতে রিসার্চটা কি অ্যানি ক্রিয়েটিভ সিস্টেমেটিক অ্যাক্টিভিটি, যে কোনো একটা উদ্ভাবনশীল এবং পদ্ধতিগতভাবে যে একটা কার্যক্রম যেটাকে কি করা হয়, আন্ডারটেকেন, যেটাকে করা হয় কিসের জন্য, ইন অর্ডার টু ইনক্রিজ দ্য স্টক অফ নলেজ, জ্ঞানের ভাণ্ডারটাকে বৃদ্ধি করার জন্য সেটা তৈরি করা হয়, কিসের জন্য, ইনক্লুডিং নলেজ অফ ম্যান, সেই জ্ঞানটা মানুষকে অন্তর্ভুক্ত করে, কালচার অর্থাৎ সংস্কৃতিকে অন্তর্ভুক্ত করে এবং সমাজকে অন্তর্ভুক্ত করে, এবং অ্যান্ড দ্য ইউজ অফ দিস নলেজ, এবং এই জ্ঞানের ব্যবহারের কি করে, টু ডিভাইজ নিউ অ্যাপ্লিকেশন, নতুন একটা প্রয়োগ বা ক্ষেত্র তৈরি করে। অর্থাৎ আমরা বলতে পারি ওইসিডির মতে যে কোনো উদ্ভাবনশীল পদ্ধতিগতভাবে যে কোনো একটা যে কার্যক্রম করা হয়, সেটা কি করে, ইন অর্ডার টু ইনক্রিজ স্টক অফ নলেজ, যেটা জ্ঞানের ভাণ্ডারকে ইনক্রিজ করবে, কিসের জন্য, ইনক্লুডিং নলেজ ফর হোয়াট, নলেজ ফর মানুষ, ম্যান, কালচার অ্যান্ড সোসাইটি, মানুষ, সমাজ এবং সংস্কৃতিকে এটাকে কি করবে, এটাকে উন্নয়ন করবে, অ্যান্ড দ্য ইউজ অফ দিস নলেজ, এই জ্ঞানের ব্যবহার করে কি হবে, টু ডিভাইস নিউ অ্যাপ্লিকেশন, নতুন কিছু উদ্ভাবন করা যাবে বা এটাকে অ্যাপ্লাই করা যাবে বা প্রয়োগ করা যাবে। তো ওইসিডির মতে এটা হচ্ছে রিসার্চ। এখন রিসার্চের আরও সংজ্ঞা আরও অনেক বিজ্ঞানী বা দার্শনিক তারা দিয়েছেন। আমরা এখন দেখব জন ডাব্লিউ ক্রিসওয়েলের মতে রিসার্চ কী। জন ডাব্লিউ ক্রিসওয়েল বলেন, states that research is a process of steps used to collect and analyze information to increase our understanding of a topic or issues. উনি কি বলছেন, it consists of 3 steps. Number 1 step, pose a question, collect data to answer the question and present an answer to the question. তাহলে আমরা ক্রিসওয়েল কি বলেন আমরা আরেকবার বোঝার চেষ্টা করব। রিসার্চ ইজ এ প্রসেস অফ স্টেপস, একটা রিসার্চ হচ্ছে একটা পদ্ধতি, একটা কতগুলো স্টেপ নিয়ে একটা পদ্ধতি, যেটাকে কি করা হয়, ইউজ টু কালেক্ট অ্যান্ড অ্যানালাইজ ইনফরমেশন, যেটাকে ব্যবহার করা হয় ডাটা সংগ্রহ করার জন্য এবং অ্যানালাইসিস করার জন্য, তথ্য উপাত্ত, কিসের জন্য, টু ইনক্রিজ আওয়ার আন্ডারস্ট্যান্ডিং, আমাদের বোঝাটাকে বৃদ্ধি করার জন্য, অফ এ টপিক, যে কোনো একটা বিষয়ের ওপর, অর ইস্যু অথবা যে কোনো একটা ঘটনা, কি করে, ইট কনসিস্ট অফ 3 স্টেপস, এটা 3টা স্তর বা পদ্ধতি বা 3টা ধাপ এটা ধারণ করে। নাম্বার 1 ধাপ কি হচ্ছে, এ কোশ্চেন, পোজ এ কোশ্চেন, একটা প্রশ্ন ছুড়ে দেওয়া। দেন স্টেপ 2, কালেক্ট ডাটা অ্যান্ড আনসার দ্য কোশ্চেন, ডাটা কালেকশন করা এবং কোশ্চেনের উত্তর দেওয়া। অ্যান্ড
প্রেজেন্ট অ্যান আনসার টু দ্য কোশ্চেন, এবং এই যে আমরা যে প্রশ্ন থ্রো করলাম এটার একটা আমাদের কি করা, এটাকে প্রেজেন্ট অ্যান আনসার, এটার উত্তর, একটা প্রশ্নের উত্তর দেওয়া। তাহলে ক্রিসওয়েল উনি একজন বিখ্যাত সায়েন্টিস্ট বা উনি বলেছেন যে একটা রিসার্চ হচ্ছে একটা তিনটা ধাপের সমন্বয়ে গঠিত একটা পদ্ধতি, যেই ধাপ কি করে একটা যে কোনো বিষয়ের ওপর ডাটা কালেকশন করে এবং সেই ডাটাকে অ্যানালাইজ করে একটা কি করে একটা আপনার একটা প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করে। এখানে তিনটা ধাপ উনি বলেছেন, যে প্রথমে একটা প্রশ্ন রাইজ করা, তারপরে সেই প্রশ্নের ব্যাপারে তথ্য উপাত্ত কালেকশন করা এবং এটা অ্যানালাইসিস করা, এবং সেই 3 নম্বর ধাপ হচ্ছে এই প্রশ্নের উত্তর দেওয়া। এটাই হচ্ছে রিসার্চ। এখন আমরা দেখব দ্য মেরিয়াম ওয়েবস্টার অনলাইন ডিকশনারি, ওনারা রিসার্চ সম্পর্কে কি বলেছেন। মেরিয়াম ওয়েবস্টার অনলাইন ডিকশনারি ডিফাইন্স রিসার্চ ইজ ইন মোর ডিটেল, তারা খুব বিস্তারিতভাবে রিসার্চের সংজ্ঞাটা দেওয়ার চেষ্টা করেছেন। রিসার্চ ইজ এ স্টুডিয়াস ইনকোয়ারি অর এক্সামিনেশন, especially investigation or experimentation aimed at the discovery and interpretation of facts, interpretation of facts, revision of accepted theories or laws in the light of new facts or practical application of such new or revised theories of laws। তো ওনারা একটু বিস্তারিত বলার চেষ্টা করেছেন। তারা বলেছেন যে রিসার্চটা কি, স্টুডিয়াস ইনকোয়ারি অর এক্সামিনেশন, বিস্তারিত তদন্ত অথবা পরীক্ষা। কিসের জন্য? ফর হোয়াট? স্পেশালি ইনভেস্টিগেশন, এটা বিশেষভাবে তদন্ত করার জন্য, অথবা এক্সামিনেশন অথবা পরীক্ষা করার জন্য, অথবা এক্সপেরিমেন্টেশন অথবা এক্সপেরিমেন্টের মাধ্যমে পরীক্ষা করার জন্য। এইমড অ্যাট দ্য ডিসকভারি, এটার উদ্দেশ্য কি? একটা কিছু নতুন আবিষ্কার করা। অ্যান্ড ইন্টারপ্রিটেশন, এটার ব্যাখ্যা দেওয়া। ফর হোয়াট? অফ ফ্যাক্টস, একটা নতুন ফ্যাক্ট হতে পারে, অথবা রিভিশন অফ অ্যাকসেপ্টেড থিওরিজ, একটা থিওরিকে কেউ অ্যাকসেপ্ট করা থিওরি সেটাকে আবার পুনরায় রিভিশন করা, রিভাইজ করা, পুনরায় ফিরে দেখা। অর লজ, একটা আইন, ইন দ্য লাইট অফ নিউ ফ্যাক্টস, অথবা একটা আইনকে আমরা যখন পুনরায় একটা নতুন সত্যের ভিত্তিতে দেখার চেষ্টা করব, অথবা আর প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন, অথবা এটার ব্যবহারিক প্রয়োগ। ফর হোয়াট? অফ সাচ নিউ অর রিভাইজড থিওরিজ অর ল, একটা এক্সিস্টিং থিওরিকে রিভাইজ করা অথবা নতুন থিওরিকেও দিল, সেটাকে আমরা যখন এটাকে ইনভেস্টিগেশন করব, এটাকে তদন্ত করব, এটাকে এক্সপেরিমেন্ট করে দেখার চেষ্টা করব, অথবা এটার ইন্টারপ্রিটেশন, এটাকে ব্যাখ্যা বা বিশ্লেষণ করার চেষ্টা করব, সেটাই হচ্ছে রিসার্চ। তাহলে আমরা 5 জন সায়েন্টিস্ট এবং OECD বলেন আর মেরিয়াম ডিকশনারি, তাদের সংজ্ঞা অনুযায়ী আমরা রিসার্চকে এভাবে বলতে পারি যে রিসার্চ হচ্ছে বা গবেষণা হচ্ছে একটা সত্যকে উদ্ঘাটন করার জন্য পদ্ধতিগতভাবে বা সিস্টেমেটিকভাবে বা একটার পরে একটা কোনো কিছুকে তদন্ত করা, বা একটা নতুন সত্যকে প্রকাশ করা, বা একটা এক্সিস্টিং সত্যকে যাচাই করা বা পরীক্ষা করা, যে এটাকে আমরা সাধারণত বলতে পারি রিসার্চ। যে সত্য উদ্ঘাটন করার জন্য একটা পদ্ধতিগতভাবে তদন্ত, এটাই হচ্ছে রিসার্চ। তাহলে আমরা আবারও যদি এটাকে একটু বলার চেষ্টা করি যে রিসার্চটাকে অবশ্যই হতে হবে সিস্টেমেটিকভাবে এবং সায়েন্টিফিক ওয়েতে এবং ম্যাথোডোলজিক্যালি। আপনি একটা জ্ঞান তৈরি করলেন, কিন্তু সেই জ্ঞান আরেকজন যদি এটা বোধগম্য না হয়, আরেকজন এটাকে জাস্টিফাই বা তদন্ত করে যদি এই জ্ঞানটা না টিকে, তাহলে এই জ্ঞানটাকে আমরা জ্ঞান বলবো না। আপনি একটা, যেমন আমি যদি বলি নিউটনের কথা, নিউটনের যে 3টা সূত্র রয়েছে উনি দিয়েছিলেন, যে পড়ন্ত বস্তুর সূত্র উনি দিয়েছেন, বা গতির সূত্রে নিউটনের গতির যে 3টা সূত্র আছে, সেই সূত্র এখন পর্যন্ত সায়েন্টিস্টরা অ্যানালাইসিস, এক্সপেরিমেন্ট, তারপরে এটা ইনভেস্টিগেশন করে এটা সঠিক যথার্থতা প্রমাণ করেছেন। আবার বিজ্ঞানী আইনস্টাইন একটা ফর্মুলা দিয়েছিলেন E=mc², এটাও এখন পর্যন্ত এটার ইনকোয়ারি বা ইনভেস্টিগেশন এখন পর্যন্ত টিকে গেছে। সুতরাং আপনি জ্ঞানের জগতে যে কোনো একটা জ্ঞান দিতে পারেন, বা একটা থিওরি দিতে পারেন, বা একটা ফর্মুলা দিতে পারেন, কিন্তু সেই জ্ঞান আপনাকে প্রুভ করতে হবে, বা আরেকজন এটাকে তদন্ত করলে সেটার আপনাকে টিকতে হবে। যেমন এখন আমরা দেখছি সারা পৃথিবীর যে প্রবলেম, যে করোনা ভাইরাস বা কোভিড-19 ভাইরাস, এটার এখন পর্যন্ত কোনো কার্যকরী ওষুধ তৈরি হয়নি। সুতরাং এখন পর্যন্ত কিছু কিছু কোম্পানি, যেমন অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনিকা, আবার ফাইজার, আবার চীনে আছে সিনোভ্যাক, তারা করোনা ভাইরাসের ভ্যাকসিন কিন্তু ডিসকভার বা ইনভেন্ট করেছেন, তৈরি করেছেন।
বা উদ্ভাবন করেছেন, কিন্তু তাদের এই ভ্যাকসিনের কার্যকারিতা নিয়ে এখনও অনেক গবেষণা হচ্ছে। কেউ বলেছেন যে এটা 80% কার্যকর, কেউ বলেছেন এটা 90%। এখন পর্যন্ত শতভাগ কার্যকারিতা আমরা দেখতে পাইনি। তো এখন এই আপনি যদি একটা ওষুধ তৈরি করলেন বা একটা ভ্যাকসিন তৈরি করলেন, এই ভ্যাকসিনটা আপনার শতভাগ যখন আসবে পরীক্ষায়, তখন এটা আমরা বলতে পারবো যে হ্যাঁ, দিস ইজ ফ্যাক্ট বা দিস ইজ আমরা একটা তৈরি করলাম নতুন কিছু। তো এই নতুন জ্ঞানের জগতে ভ্যাকসিন যে তৈরি করা হলো, বা এখন পর্যন্ত করোনা ভাইরাসের যেহেতু কোনো ওষুধ হয় নাই, তো ভ্যাকসিনের কার্যকারিতা কীভাবে নির্ধারণ করা হয়, এখানে অনেক বড় গবেষণা হয় আমাদের সারা পৃথিবীতে। আপনি খেয়াল করবেন যে সমস্ত দেশ গবেষণাতে প্রচুর অর্থ ব্যয় করে, তারা কিন্তু অনেক উন্নত। যেমন আপনি আমেরিকা, তারপরে জার্মানি, ইংল্যান্ড, রাশিয়া, ফ্রান্স, জাপান, জার্মান এবং অস্ট্রেলিয়া, তারপরে আপনার নিউজিল্যান্ড, উন্নত দেশ যাদের গবেষণাতে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টে যারা অনেক ব্যয় করে এবং যারা অনেক কাজ করে, তারা কিন্তু উন্নয়নে অনেক শিখরে রয়েছে। তারা উন্নয়ন, তাদের ডেভেলপড কান্ট্রি বলা হয়, তারা গবেষণার পিছিয়ে অনেক ব্যয় করে। তো সুতরাং একটা দেশকে এগিয়ে নিয়ে যেতে হলে অবশ্যই গবেষণা করতে হবে। গবেষণার কোনো বিকল্প নাই। আমাদের যারা গবেষণা কাজে নিয়োজিত, তাদেরকে আরও চৌকস হতে হবে, বর্তমান প্রযুক্তির সাথে তাল মিলিয়ে চলতে হবে, বিভিন্ন প্রযুক্তির সাথে তাদের খাপ খেয়ে চলার যোগ্যতা অর্জন করতে হবে। তো একটা ওষুধ বা ভ্যাকসিন তৈরি করার পর এটা কিভাবে মানুষের মাঝে প্রয়োগ করা হয়, অনেকগুলি পদ্ধতি রয়েছে। এটাকে প্রথমত ক্লিনিক্যাল ট্রায়াল করা হয়। ক্লিনিক্যাল ট্রায়াল করার পরে এটা কার্যকরী দেখা হয়। এরপর গিনিপিগ বা বানর বা অন্য প্রাণীর উপর এটাকে দেখা হয় কতটুকু কাজ করছে। এরপরে যখন এটা মেডিকেল সায়েন্সে সাধারণত 1 পয়েন্ট লেভেল অফ সিগনিফিকেন্স ধরা হয়, যে 100 জনের মধ্যে একজনেরও যাতে একটাও যাতে ভুল না হয়, এটা ধরা হয়, বা একটা ভুল পর্যন্ত অ্যালাউ করা হয়। তো ভ্যাকসিন এটা যখন কার্যকর হবে, তখন এটা এখন অলরেডি দেওয়া শুরু হয়েছে বিভিন্ন দেশে, কিন্তু এটার মোর এক্সামিনেশন বা মোর তদন্ত হওয়া দরকার। কিছু কিছু দেশ বলছেন যে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন বা ফাইজারের ভ্যাকসিন মোটামুটি কার্যকর। তো যাই হোক, যে কোনো ভ্যাকসিনের ক্ষেত্রে এগুলো দেখতে হবে। তো আমরা এখন দেখলাম যে রিসার্চের বিষয়টা উদাহরণ দিয়ে আমি বোঝানোর চেষ্টা করেছি। এখন আমরা রিসার্চের উদ্দেশ্য বা পারপাসেস অফ রিসার্চ বলা সম্পর্কে একটু বলার চেষ্টা করব। রিসার্চের উদ্দেশ্য কী? রিসার্চের কতগুলো উদ্দেশ্য হতে পারে। যেমন হতে পারে টু ডিসকভার নিউ ফ্যাক্টস অ্যান্ড ভেরিফাই অর টেস্ট ওল্ড ফ্যাক্টস। যে ফ্যাক্ট কি, একটা সত্য ঘটনা যেটা অবশ্যই সত্য 100%, সেটাকে ডিসকভার করা, অথবা নতুন একটা ফ্যাক্ট ঘটনাকে উদ্ভাবন করা, অথবা একটা ফ্যাক্ট পূর্বে রয়েছে সেটাকে আমরা ভেরিফাই বা জাস্টিফাই করব, অথবা নতুন যে ফ্যাক্ট আসবে সেটাকে আমরা ডিসকভার করা বা ভেরিফাই করার জন্য রিসার্চ করা হয়। রিসার্চ আরও হতে পারে একটা অ্যানালাইজ সিকোয়েন্স অ্যান্ড রিলেশনশিপ বিটুইন ফেনোমেনা অ্যান্ড আইডেন্টিফাই কজেল রিলেশনশিপ ইফ অ্যানি। কি এটা? অ্যানালাইজ করা একটা সিকোয়েন্স, অ্যান্ড একটা হলো একটা পদ্ধতিগতভাবে একটা সিরিয়াল, এবং এটাকে একটা রিলেশনশিপ, এটাকে ডেভেলপ করা, রিলেশনশিপ বিশ্লেষণ করা ফর হোয়াট ফেনোমেনন অ্যান্ড আইডেন্টিফাই করে একটা ঘটনা এবং একটা রিলেশনশিপ যদি থাকে কোনো একটা ঘটনার মাঝে, সেগুলোকে তদন্ত করা বা অ্যানালাইসিস করার জন্য রিসার্চ করা হয়ে থাকে। আরও কী হতে পারে? আরও পারপাস হতে পারে যে টু ডেভেলপ নিউ সায়েন্টিফিক টুলস, তারপরে কনসেপ্টস, থিওরিজ অ্যান্ড ইন্টারভেনশনস। আমরা কেন রিসার্চ করার উদ্দেশ্য আরেকটা হতে পারে পারপাস, যে নতুন কিছু সায়েন্টিফিক টুলস তৈরি করা। যেমন ধরেন করোনা ভাইরাসের ভ্যাকসিন দেওয়া হচ্ছে, সেটা যদি এই ভ্যাকসিনটা যদি মানুষের সংস্পর্শ ছাড়া, অর্থাৎ আমরা যদি এমন কোনো যন্ত্র আবিষ্কার করতে পারি, সেই যন্ত্রটাই করোনা ভাইরাসের ভ্যাকসিন মানুষকে দেবে, তাহলে এখানে মানুষের সংস্পর্শ ছাড়া, অর্থাৎ এখানে যাকে ভ্যাকসিন দেওয়া হবে মেশিনেই তাকে দেবে, দূর থেকে মানুষের তাকে কন্ট্রোল করবে। এটার জন্য একটা কি হতে পারে? একটা গবেষণা হতে পারে, গবেষণার উদ্দেশ্য এটা হতে পারে, অথবা একটা নতুন থিওরি তৈরি করা, অথবা একটা কনসেপ্ট দেওয়া, অথবা একটি ইন্টারভেনশন, অথবা একটা নতুন ফর্মুলা তৈরি করা। তো এটা হচ্ছে গবেষণার উদ্দেশ্য। তো আমি আরও একবার বলার চেষ্টা করছি গবেষণার পারপাস বা রিসার্চের পারপাস বা উদ্দেশ্য কী, যে এটাকে নতুন একটা ফ্যাক্ট ডিসকভার করা, অথবা একটা ফ্যাক্ট আছে সেটাকে টেস্ট করা বা ভেরিফাই করা, অথবা পুরাতন একটা ফ্যাক্টটাকে যাচাই করা, একটা হতে পারে নাম্বার 1। নাম্বার 2 হতে পারে অ্যানালাইজ সিকোয়েন্স অ্যান্ড রিলেশনশিপ,
একটা পদ্ধতিগত কোনো কিছু একটা তৈরি করা হলো, সেটাকে অ্যানালাইসিস করা, অথবা একটা রিলেশনশিপ, ধরেন রিসার্চের ক্ষেত্রে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আর ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের সাথে একটা যে রিলেশনশিপ দেখা, কজ ইফেক্ট রিলেশনশিপ, সেটা দেখার জন্য রিসার্চ হতে পারে। কজ ইফেক্ট ইন্ডিপেন্ডেন্ট ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটাকে একটু আমি সংক্ষেপে বলার চেষ্টা করব। ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটা হচ্ছে যেটা হলো স্বাধীন ভেরিয়েবল, আর ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হলো পরাধীন ভেরিয়েবল। ভেরিয়েবল হচ্ছে চলক, স্বাধীন চলক আর পরাধীন চলক। কজ হচ্ছে যে কোনো বিষয়ের কজ হলো ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, স্বাধীন চলক, আর এটা হলো ইফেক্ট বা আউটকামটা হচ্ছে পরাধীন বা অধীন চলক। যেমন একটা উদাহরণ দেওয়া যেতে পারে, যেমন মানুষ ধরেন যারা সিগারেট স্মোক করে, স্মোকের ক্ষেত্রে ডাক্তাররা বলে থাকেন যে লাংস ক্যান্সার হচ্ছে। তাহলে এখানে আমরা যদি এটাকে কজ ইফেক্ট রিলেশনশিপ দেখতে চাই, ইন্ডিপেন্ডেন্ট ডিপেন্ডেন্ট ভেরিয়েবল বুঝতে চাই, তাহলে এখানে আমরা সিগারেট স্মোকিংয়ের কারণেই কিন্তু লাংস ক্যান্সার হচ্ছে। তাহলে এখানে কজ, লাংস ক্যান্সারের কজ কি? সিগারেট স্মোকিং। এই সিগারেট স্মোকিংটাকে আমরা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল বলবো। আর এখানে হচ্ছে যেহেতু ইফেক্ট, এই সিগারেটের ইফেক্ট কি, সিগারেট স্মোক করার বা আউটকামস কি, লাংস ক্যান্সার, এই ইফেক্টটাকে আমরা বলবো ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। তাহলে সিগারেট স্মোকিংটা হলো ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আর লাংস ক্যান্সার হলো ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। তো এখানে গবেষণা করার, আমরা যদি গবেষণায় দেখি যে কোনো রিলেশনশিপ আছে কিনা সিগারেট স্মোকিং আর ক্যান্সার, লাংস ক্যান্সারের উপর, তাহলে এই যে রিলেশনশিপ দেখার জন্য কিন্তু গবেষণা করা হয়ে থাকতে পারে। আর 3 নম্বর যেটা উদ্দেশ্য বা পারপাস, সেটা হলো কি নতুন সায়েন্টিফিক যে টুলস বা কোনো কিছু তৈরি করা বা নতুন কনসেপ্ট তৈরি করা। তো আজকে এই পর্যন্তই সংক্ষিপ্ত, যে আমি আজকে বলার চেষ্টা করলাম যে গবেষণা কী, গবেষণার উদ্দেশ্য কী। তো আপনারা আরও বেশি বোঝার জন্য আমাকে প্রশ্ন করতে পারেন। আর যারা এখনও আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করলে আপনারা পরবর্তী ভিডিওটা অটোমেটিক পেয়ে যাবেন। সাবস্ক্রাইব করবেন। আমার ভিডিওটি ভালো লাগলে আপনারা এটা শেয়ার করবেন, লাইক দেবেন, আবার কমেন্টস করে আমাকে জানাবেন। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, মানুষ তো ভুলের ঊর্ধ্বে নয়, আমার ভুল হতেই পারে। আমি একজন ছাত্র, এই রিসার্চের একজন ছাত্র হিসেবে আপনাদের কাছে অনুরোধ করব যে আমার কোনো ভুল হলে আপনারা সেটা শুধরে দেওয়ার চেষ্টা করবেন। আর তো আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।